ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। স্পোর্টস লাইভ শুরু করছি যুব হকি বিশ্বকাপের প্রসঙ্গ দিয়ে। ইতিহাস করেছে বাংলাদেশ হকি দল। ভারতে যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে শক্তিশালী অস্ট্রিয়াকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 6 ম্যাচে 5 হ্যাট্রিক সহ 18 গোল নিয়ে এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আমিরুল ইসলাম। অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু। প্রথম কোয়ার্টারে শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। এবার স্কোর শিটে নাম লেখান হুজাইফা। তৃতীয় কোয়ার্টারে চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকের ফিল্ড গোলে বাংলাদেশ 3-0 লিড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরও একটি পেনাল্টি কর্নার পেলে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাট্রিক পূর্ণ করলে চ্যালেঞ্জার ট্রফির জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। তবে রোমাঞ্চ শুরু শেষ কোয়ার্টারে। এই কোয়ার্টারে আরও 3 গোল করলে জেগে ওঠে ড্র হওয়ার সম্ভাবনা। তবে শেষ দিকে আর পারেনি বাংলাদেশের রক্ষণে ফাটল ধরাতে। যুব হকি বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের পাশাপাশি চ্যালেঞ্জার বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে লাল সবুজের প্রতিনিধিরা। এবার একটা চুরির গল্প করি। আপনি হয়তো বা প্রশ্ন করতে পারেন যে স্পোর্টস লাইভের এই সেটে আমি আপনাদেরকে চুরির গল্পটা আসলে কেন শোনাচ্ছি। চুরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইকেট তৈরির মাটি। ব্যাপারটা আপনি ঠিকই শুনেছেন, উইকেট তৈরির মাটি চুরি হয়েছে। পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের পিচ তৈরির জন্য কেনা মাটি লোপাট হয়ে গেছে। যমুনা টেলিভিশনকে বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে 20,000 সেপ্টিক কেনা মাটির মধ্যে চুরি হয়ে গেছে 13,000 সেপ্টিক মাটি। আপনি যদি এটাকে ক্রয় মূল্য হিসাব করেন তাহলে এই চুরির ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষতি প্রায় 24 লক্ষ টাকা। ক্রিকেট বোর্ডের মাঠ সংকট নিয়ে অনেক কথা হয়। টাকা থাকলেও নাকি জমি পাওয়া যায় না মাঠ কেনার জন্য। কিন্তু ঢাকার পূর্বাচলে স্টেডিয়াম করার জন্য বিশাল এই জায়গাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে অব্যবহৃত। এখানে দুটি মাঠ প্রস্তুত করে খেলা আর অনুশীলন ফ্যাসিলিটিস তৈরি করার কথা বলা হচ্ছে অনেক দিন থেকে, কিন্তু সবকিছুই আটকে আছে কথার মায়াজালে। এবার নতুন এক ঘটনা ঘটেছে, শুনলে অবাক হতে পারেন। পূর্বাচল স্টেডিয়ামে হয়েছে রীতিমতো পুকুর চুরি। চুরি হয়েছে মাটি। উইকেট তৈরির জন্য 20,000 সেপ্টিক মাটি কিনেছিল বোর্ড। খালেদ মাসুদ পাইলট গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নেবার পর নতুন করে কাজ শুরুর উদ্যোগ নেয় এই ভেন্যুতে। কিন্তু মাটির হিসেব করতে গিয়ে দেখা যায় 20,000 সেপ্টিক মাটির মধ্যে আছে কেবল 7,000 সেপ্টিক মাটি। চুরি হয়ে গেছে 13,000 সেপ্টিক মাটি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ঘটলো এই চুরির ঘটনা। পূর্বাচল স্টেডিয়ামের পুরো এরিয়া নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ। মাঠে আছে গ্রাউন্ডস কর্মী, নিরাপত্তারক্ষী, দেখভাল করার যথেষ্ট লোকবল। 13,000 সেপ্টিক মাটি সরানোটা সময় সাপেক্ষ। তাই তো প্রশ্ন, বিসিবির কেউ জড়িত না হলে এমন কাজ করা কি আদৌ সম্ভব? গুঞ্জন আছে এই মাটির ক্রয় করতেও নাকি হয়েছিল আরও একবার পুকুর চুরি। 185 টাকা দরে প্রতি সেপ্টিক মাটি কিনেছিল বিসিবি, যা বাজার দরের মূল্যের 2 থেকে 3 গুণ বেশি। সেই হিসেবে যে পরিমাণ মাটি খোয়া গেছে তাতে বিসিবির ক্ষতি হয়েছে প্রায় 24 লাখ টাকা। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চায়নি বিসিবির কোনো পক্ষই। মঙ্গলবার পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে যাবে কর্মকর্তারা, তখনই হয়তো উত্তর মিলবে মাটি চুরির রহস্যের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়ার পরিকল্পনা আছে সাকিব আল হাসানের। এক সিরিজের মাধ্যমে সব সংস্করণের ক্রিকেটকে বিদায় জানাতে চান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। একটা পডকাস্ট শোতে তিনি অংশ নিয়েছিলেন, যেখানে একদম খোলাখুলি তিনি কথা বলেছেন তার রাজনৈতিক ভাবনা নিয়েও। বাংলাদেশের ক্রিকেটে পোস্টার বয় হিসেবে যার পরিচিতি ছিল বিশ্বজুড়ে, 4-6-এর ফুলঝুরি কিংবা বা হাতের ঘূর্ণিতে যিনি আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন বারবার, সেই সাকিব আল হাসান আজ অনুপস্থিত দেশের ক্রিকেটে। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আড়ালে চলে গেছেন এই ক্রিকেট তারকা। অনেকেই যখন তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন, তখন সাকিব নিজেই ঘোষণা দিলেন দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি। এক পডকাস্ট শোতে অংশ নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অলরাউন্ডার।
আমি আশাবাদী আবারও বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগ পাবো। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চাই। সব সংস্করণেই একটি সিরিজেই বিদায় জানানোর ইচ্ছা আছে আমার। সেটা টি-20 দিয়ে শুরু হয়ে ওয়ানডে টেস্ট হতে পারে, আবার টেস্ট ওয়ানডে টি-20ও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই। সাকিবের উঠে আসার পেছনে সমর্থকদের অবদানকে বড় করে দেখছেন তিনি, তাই তাদের সামনে বিদায় জানানোর সুযোগ করতে চান না হাতছাড়া। নিয়মিতভাবে নিজেকে ফিট রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন সাকিব। আমার ক্যারিয়ারে সমর্থকদের ভালোবাসা অনেক বড় প্রভাব ফেলেছে। তারা সবসময় আমার পাশে ছিল। তাদের সামনেই ক্যারিয়ারের ইতি টানতে চাই। সেজন্যই ফিট থাকতে বিশ্বের বিভিন্ন লিগে খেলে যাচ্ছি। রাজনীতিতে নাম লেখানোর প্রভাব পড়েছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারে। 2024 সালে ভারত সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক পদচারণা এখনও বাকি আছে বলে মনে করেন তিনি। আমার ক্যারিয়ারের ক্রিকেটীয় অধ্যায় প্রায় শেষ, তবে আমার মনে হয় রাজনৈতিক দিকটি এখনো বাকি আছে। আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই, মাগুরার মানুষের জন্য কাজ করতে চাই, এবং এটাই আমার এখন পর্যন্ত উদ্দেশ্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়ার পরিকল্পনা ছিল সাকিবের, তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আর দেশে ফেরা হয়নি তার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার পর সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা সন্দেহজনক প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময় প্রমাণও হয়েছে যে তার বোলিং অ্যাকশনে প্রবলেম ছিল। সাকিব কিন্তু এই পডকাস্টে একটা কথা বলেছেন যে অনেকটা ইচ্ছাকৃতভাবেই তিনি ওই সময় ওইভাবে বোলিং করছিলেন। কারণটা হচ্ছে একদিনে টানা তাকে 70 ওভার বোলিং করতে হয়েছে, মানে একটা ইনিংসে 70 ওভার বোলিং তিনি এর আগে কখনোই করেন নাই। সো আলটিমেটলি সাকিব আল হাসান সেই জায়গাটায় তিনি নিজে কিন্তু এই বিষয়টা স্বীকার করেছেন সেই পডকাস্টটাতে, যে তাকে যেহেতু 70 ওভার বোলিং করতে হয়েছে তিনি ইচ্ছাকৃতভাবে ওইভাবে বোলিং করেছেন কিনা। আমরা একটু সাকিব আল হাসানের স্বাভাবিক বোলিং অ্যাকশনের সঙ্গে ওই কাউন্টির সময়কার তার যে বোলিং অ্যাকশনটা পার্থক্যটা দেখতে চাই, যে আসলে কোথায় পার্থক্যটা ছিল আমরা একটু দেখতে চাই সেই জায়গাটা। আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতেই পাচ্ছেন এই স্ক্রিনটাতে। তার আগে আমি একটু আপনাদেরকে বিষয়টা সহজ করে আসলে বলে দিই। সেটা হচ্ছে একটা বোলিং অ্যাকশন অবৈধ নাকি অবৈধ না, বা সাসপেক্টেড নাকি সাসপেক্টেড না, এটা আপনি বুঝবেন কিভাবে? সেক্ষেত্রে আপনার এই কোনোয়ের যে বেন্ডিংটা, স্বাভাবিকভাবে একজন বোলার যখন বোলিং করে থাকেন তখন এই পজিশনটায়, গ্যাদার পজিশনের পরের পজিশনটায় তার হাতটা এই অবস্থায় থাকে। বাট সেটা সাসপেক্টেড নাকি সাসপেক্টেড না, যদি হাতটা এরকম অবস্থায় চলে আসে কিংবা এরকম থাকে, মোট কথা এই অ্যাঙ্গেলের বাইরে যদি হাতটা এরকম অবস্থায় বা এরকম অবস্থায় থাকে তখন সেই বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড বলে গণ্য হয়। সাকিব আল হাসানের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, যে সবুজ জার্সি পরা সাকিবের যে ছবিটা, সেটা হচ্ছে 2019 বিশ্বকাপের সময়কার সাকিবের ছবি। আপনি যদি খেয়াল করে দেখেন যে গ্যাদার পজিশনের পরের সময়টায় তার হাতের অবস্থানটা কিন্তু একদম স্ট্রেইট, অর্থাৎ একদম সোজা। অন্যদিকে কাউন্টি ক্রিকেটে যখন তিনি খেলছিলেন ওই সময়টাতে তার যে হাতের অবস্থানটা, সেই হাতের অবস্থানটা কিন্তু একটু ভাঙা অবস্থা, অর্থাৎ গ্যাদার পজিশনের পরের পজিশনটা আমরা আবারও যদি একটু লক্ষ্য করে দেখি, আমরা একদম ক্লোজ ফ্রেমে দর্শকরা যদি দেখেন, তাহলে 2019 বিশ্বকাপের সময় এই পজিশনটা একদম স্ট্রেইট, তবে যেটা কাউন্টির সময় তিনি বোলিং করছিলেন তখন এই পজিশনটা একটু ভাঙা অবস্থায় রয়েছে। এখন আমি যে কথাটা বললাম যে একজন বোলারের গ্যাদার পজিশনের পর ঠিক এই অবস্থানটায় যদি হাতটা স্ট্রেইট থাকে, হাতটা যদি না ভাঙে, দেন সেটাকে আমরা বৈধ বোলিং অ্যাকশন বলি। ইয়ান পন্ট, যাকে বোলিং বায়োমেকানিক্সের গুরু বলা হয়, তিনি এই ব্যাপারে টুইটারে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যখন মোহাম্মদ হাসনাইন, পাকিস্তানি পেস বোলার, তার বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড বোলিং অ্যাকশন হয়েছিল। আমরা একটু সেই ছবিটা দেখতে চাই। ইয়ান পন্ট যে কথাটা বলেছিলেন মূলত জসপ্রীত বুমরার সঙ্গে মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশনের পার্থক্যটা বোঝাতে গিয়ে ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জসপ্রীত বুমরার ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখছি, তিনি যখন বোলিং করছেন গ্যাদার পজিশনের পরের পজিশনটায় তার হাতটা কিন্তু স্ট্রেইট অবস্থায় থাকা। হাসনাইনের ক্ষেত্রে ইয়ান পন্ট যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেক্ষেত্রে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে যেহেতু হাসনাইনের এই পজিশনটা একটু বাঁকানো অবস্থায় থাকে, এবং এই ছবিটা দেখলে আপনি আরও খুব ভালো মতো বুঝতে পারবেন যেখানে যে হাসনাইন যে সময়টায় গ্যাদার পজিশনের পর যখন বোলিং অ্যাকশনে যাচ্ছেন ওই সময়টাতে তার হাতটা কিন্তু এই পজিশনটা দেখা যাচ্ছিল যে একটু বাঁকানো।
সো আলটিমেটলি এই তত্ত্বটা বা এই কথাটা কিন্তু ইয়ান পন্ড বলেছিলেন যে গ্যাদার পজিশনের পরের পজিশনে যখন ঠিক এই অবস্থাটায় হাতটা আসছে ওই সময়টাতে যদি হাতটা বেঁকে যায় তাহলে সেই বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড বোলিং অ্যাকশন হিসেবে গণ্য হবে। সাকিব আল হাসানের ক্ষেত্রে কিন্তু আমরা সেম বিষয়টাই দেখেছিলাম যে কাউন্টি ক্রিকেটে তিনি যখন বোলিং করেছিলেন তখন আলটিমেটলি তার হাতের ওই পজিশনটা একটু বাঁকানো অবস্থায় ছিল। এবারে আপনাদের জ্ঞাতার্থে সাকিব আল হাসানের যে এই প্রবলেমটা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক কিংবা যাই হোক না কেন, যে বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছিল যে সাকিব তখন বোলিং অ্যাকশনটা সন্দেহজনক হয়েছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সাকিব আল হাসান সেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এবং সেখানে দেখা গেছে যে সেটা 15 ডিগ্রির চাইতে অনেক কম, 10 ডিগ্রির চাইতে নিচে হাত বাঁকানো অবস্থায় তিনি বোলিং করেছেন। যদিও এই সাসপেক্টেড বোলিং অ্যাকশনের আগে বাংলাদেশ যখন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলেছিল সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও কিন্তু ঘোরাঘুরি করে যেখানে সাকিব আল হাসানের এই বোলিং অ্যাকশন সংক্রান্ত প্রবলেম দেখা গেছে। আমরা একটু ভিডিও যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। ঠিক এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন, সাকিব আল হাসান জিম্বাবুয়ের সঙ্গে বোলিং করছেন, একটু প্রেশার দিয়েই বোলিং করছেন এবং এই জায়গাটাতেও কিন্তু দৃশ্যমানভাবে বেশ কিছু জায়গায় বোঝা যাচ্ছে যে বোলিং অ্যাকশনের কিছুটা ত্রুটির জায়গা তো আছে। আমরা আবার একটু দর্শকদের জ্ঞাতার্থে প্লে করে দেখাই। ঠিক এই মুহূর্তে রিয়েল টাইম অ্যাকশনটা দেখতে পেলেন আপনারা, দেন যেটা আমরা অ্যাকশন রিপ্লে স্লো মোশনেও দেখতে পেলাম, ব্যাক টু ব্যাক দুইটা বলে আমরা দেখতে পেলাম। ঠিক এইভাবেই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এই ভিডিওগুলো মোটামুটিভাবে দেখা যায় বা দেখা গেছে এবং সাকিব আল হাসান নিজে স্বীকার করেছেন পডকাস্টের মধ্যে যে এই বোলিং অ্যাকশনটা যেটা কাউন্টি ক্রিকেটের সময় কথা তিনি বলেছিলেন যে সেটা অনেকটা ইচ্ছাকৃতভাবে তাকে করতে হয়েছিল, কারণ শোল্ডারের উপর অনেক প্রেশার পড়ছিল, 70 ওভারের বেশি তাকে বোলিং করতে হয়েছিল। সাকিব আল হাসানকে নিয়ে আমরা কথা বলছিলাম। নর্মালি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে চাইলে একটা কথা অনেকেই বলেন যে তিনি মানসিকভাবে অনেক শক্তিশালী, এই কথাটা হর হামেশা প্রায় শোনা যায়। কিন্তু সাকিবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি অন্য আরেকটা গল্প শুনিয়েছেন যে সালাউদ্দিন স্যারের ঝাড়ি খেয়ে সাকিব আল হাসান নাকি একবার কান্নায় ভেঙে পড়েছিলেন। 2007 সালের সে স্মৃতি রোমন্থন করেছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ। ছোটবেলায় সেই ধাক্কাই নাকি পরবর্তীতে সাকিবকে বানিয়েছে বিশ্বসেরা। They'll always call me, hey Faisal, come here. Seriously? Yeah, they used to like, hey. I had good guidance growing up, that helped me a lot. When I was playing under 15 or under 17, my coach said, you'll be playing for national team one day, and you won't have many friends, so you should prepare from now on. And I grew up like that. এক সময় ক্যামেরার লেন্স সাকিব আল হাসানকেই খুঁজবে, এটা তার কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানতেন। তাই ছোটবেলা থেকেই সাকিবকে তিনি সেভাবেই তৈরি করেছেন। এমনকি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলের তখনকার সহকারী কোচের ঝাড়ি খেয়ে সাকিব কান্নায়ও ভেঙে পড়েছিলেন। ঘটনাটা 2007 সালের জুলাইয়ে শ্রীলঙ্কায়। ততদিনে ওয়ানডে বিশ্বকাপটা সাকিব খেলে ফেলেছেন, টেস্টেও ডেবিউ হয়েছে। লঙ্কান দ্বীপে প্রথম টেস্টে সুযোগও পেয়েছিলেন সাকিব। প্রথম টেস্ট খারাপ খেলে বাকি দুইটায় বাদ, পরে 3টা ওয়ানডেতেও ব্যর্থ। সাকিবের অমন বেহাল দশায় বিরক্ত হয়ে পড়েছিলেন তার ছোটবেলার কোচ। একবার সাকিব আল হাসানকে আপনি ঝাড়ি দিয়েছিলেন, উনি কান্না করেছিলেন 2007 সালে শ্রীলঙ্কায়, এটা কি সত্যি ঘটনা? নেই, সব কথা তো আর বলা যাবে না, বাট একদিন খুব বকা দিয়েছিলাম। ওটা মাঠের পারফরমেন্স না, অ্যাটিটিউডের কারণে। এক একটা কোচ এক একভাবে চায় এক একটা প্লেয়ারের উপস্থিত। অনেকের আসলে অ্যাটিটিউডটা এমন থাকে, মনে হয় যে একটু লেজি। সাকিবরে তখন সবাই মনে করতো অনেক লেজি টাইপের, কিন্তু ও তো আসলে সবসময় মাথা দিয়ে খেলে। তো ওইটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতো যে এ তো লেজি, আরেকজন হয়তো চোখের সামনে অনেক কাজ করতেছে, ও অনেক কাজ করতেছে। সাকিব তো বরাবরই এরকমই, এটা তো আমরা জানি। একটু যেন মাঠের অ্যাক্টিভিটির জন্য আর একটু অ্যাটিটিউডের জন্য বেটার দেখাতো, সেই কারণে ওই সময় তো বকা কেন আরও অনেক কিছুই করতে পারতাম। সেই ঘটনা যেন পরবর্তীতে সাপে বর হয়ে ধরা দেয় সাকিবের সামনে। পরের 15-16 বছরে সাকিব কি করেছেন তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। অনেক সময় কোনো ছেলে হয়তো আমি বুঝতেছি যে সে খারাপ কাজ করতেছে, এজ এ টিচার বলেন, এজ এ কোচ বলেন, আমার দায়িত্ব কিন্তু সেটা বলা। আমি যদি না বলি অ্যাকচুয়ালি আমি কিন্তু তাকে অনেক ক্ষতি করে ফেলতেছি। হয়তো ওভারলুক করলাম যে ও এই কাজটা করতেছে, এটা আসলে টিমের জন্য ভালো না বা ওর নিজের জন্য ভালো না, আমি ওভারলুক করতেই পারি, কারণ এখানে তো সবাই ম্যাচিউর। বাট আপনি যদি ভালো টিচার হন, আপনি কিন্তু বলবেন যে তুমি কাজটা ঠিক করো না। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
দর্শক, সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শামসুর রহমান শুভ। চলমান এনসিএলই তার শেষ, এবং যে ম্যাচটা এই মুহূর্তে চলছে সিলেট বিভাগের সাথে, সেটাই তার শেষ ম্যাচ। তার পুরো ক্রিকেটিং ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সেই সঙ্গে পরবর্তী কোচিং জীবনের প্রতি শুভকামনা জানিয়ে আমরা একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিচ্ছি। স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু স্পোর্টস লাইভ। স্পোর্টস লাইভ দেখছেন আপনারা। চলছে লাতিন বাংলা সুপার কাপ ফুটবলে বাংলাদেশের শেষ ম্যাচ। আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনার বিপক্ষে লড়ছে রেড গ্রিন ফিউচার স্টার। আমাদের সহকর্মী মেহেদি নাইম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে। নাইমের সঙ্গে যুক্ত হতে চাই। নাইম, আপনার চোখে মুখে একটা বিরক্তির ছাপ দেখতে পাচ্ছি। আমি যতদূর শুনলাম যে আপনি যুক্ত হতে হতে বাংলাদেশ একটা গোলও নাকি খেয়েছে, এর আগে একটা গোল দিয়েছিল। আপনার বিরক্তির কারণ কি বাংলাদেশের গোল খাওয়া, নাকি অন্য কোনো কারণ আছে? সামি, সত্যিকার অর্থে এটা একটা বয়সভিত্তিক টুর্নামেন্ট। খেলাটা আসলে প্রদর্শনীমূলক করা, এখানে আসলে জয় পরাজয় কোনোটা বিষয় না। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে খেলাটা দেখবে, সেটাই আসলে সবার চাওয়া ছিল। কিন্তু পুরো টুর্নামেন্টটাই ছিল একদমই অস্বতঃস্ফূর্ত। আমি যদি বলতে চাই আজকের বিষয়গুলো নিয়ে কয়েকটা পয়েন্ট যদি বলি, আসলে আমরা সাম্প্রতিক সময় এরকম টুর্নামেন্ট দেখি না যে এতটা অব্যবস্থাপনা। আজকে ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের 17 মিনিট পর। একটা ম্যাচ এরকম দেরি করে শুরু করার কারণ হচ্ছে রেফারি মাঠে ঠিকমতো আসেনি সময় মতো, এবং প্লেয়াররা তাদের পেমেন্ট এখন পর্যন্ত পায়নি। সে কারণে কয়েকটা ফুটবলার হচ্ছে গিয়ে খেলা খেলতেও আসলে অপারগতা প্রকাশ করছিল। সত্যি আসলে এই ধরনের সিচুয়েশন আমরা মুখোমুখি হব সেটা আসলে চিন্তাও করতে পারিনি। এবং এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিল হচ্ছে ব্রাজিলিয়ান লিজেন্ড 2002 সালে যিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন কাফু, সে লিজেন্ডারি কাফু আসবেন 11 তারিখে। সেটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে, কেননা যারা আয়োজক সংস্থান আছে এ বক্সিং প্রমোশন, তারা কিন্তু এখন পর্যন্ত তাকে পেমেন্ট দিতে পারেনি। তাকে পেমেন্ট না দিলে কিন্তু স্বাভাবিকভাবে সে আসবে না। এবং আরেক আর্জেন্টিনা লিজেন্ড ক্যানিজিয়া, সে কিন্তু ইতিমধ্যে বলেই দিয়েছে সে আসছে না, কারণ তাকে পেমেন্ট দেওয়া হয়নি। এই যখন অবস্থা, তার মধ্যে দিয়ে একটু দর্শকদের কথা বলতে চাই। আজকে 50% কমে টিকিট মাসে ছাড়া হয়েছিল শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, কিন্তু আমরা দেখলাম যে মাঠে দর্শকরা কোনো প্রকার টিকিট না কেটেই ঢুকে পড়তে পারছে, অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী একদমই নেই। এবং এই যে খেলোয়াড়রা আমার ঠিক পাশে খেলছে, তারা কিন্তু কিছুটা নিরাপত্তার সংখ্যাও রয়েছে। সেটা কিভাবে? কারণ আজকে মাঠে আমরা দেখলাম সবগুলো দোকান খোলা, এবং গত ম্যাচেও কিছু দোকান বন্ধ ছিল, কিছু খোলা ছিল। আজকে সব দোকান খোলা এবং অবাধ বিচরণ মানুষের স্টেডিয়ামের চারপাশে ঘিরে, এবং সেখান থেকে সিকিউরিটি খুবই কম। যে কেউ যদি দল বেঁধেছে মাঠে ঢুকে যেতে চায়, সেটা কিন্তু আসলে কোনো বিষয় নেই, এবং প্লেয়ারদের যে কোনো কিছু করতে পারে। এবং মাঠের বাইরে কিন্তু অনেক বহিরাগতরাও এই মুহূর্তে ম্যাচ দেখছে। তো সব মিলিয়ে এরকম একটা আয়োজকদের বাফুফে কিভাবে পারমিশন দিল টুর্নামেন্ট আয়োজনের জন্য, সেটা কিন্তু আসলে সবচেয়ে বড় প্রশ্ন। বাফুফে এখান থেকে কোনো লাভ করছে না, কিন্তু দিন শেষে বাফুফে এটার এই আয়োজকের সহায়তা করছে। নাই, আপনার কথা একেবারে স্পট অন। সেটা হচ্ছে পুরো আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে আপনি কথা বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মেহেদি নাইম আমাদের সহকর্মী যুক্ত ছিলেন। এবার একটা সুখবর দিয়ে শেষ করতে চাই স্পোর্টস লাইভ। মর্যাদাপূর্ণ আয়রনম্যান রেস 70.3 সম্পন্ন করেছেন বাংলাদেশের আলামিন মিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টায় আয়োজিত হয় এবারের প্রতিযোগিতা। সাঁতার, সাইক্লিং এবং রান, এই 3 ধাপ মিলিয়ে কঠিন চ্যালেঞ্জ নিতে হয় প্রতিযোগীদের। মোট 70.3 মাইল পথ পাড়ি দেন তারা। কঠিন চ্যালেঞ্জ শেষ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উঁচু করে ধরেছেন আলামিন। এই যাত্রায় স্পন্সর এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।